বক্তব্য নিয়ে আসছেন নবগঠিত সংগঠন সারা বাংলাদেশের লাখো কোটি হৃদয়ের স্পন্দন এনসিপির কেন্দ্রীয় কমিটির সংগ্রামী যুগ্ম সদস্য সচিব শিক্ষা বিষয়ক সম্পাদক জনাব ফয়সাল আহমেদ শান্তময় বক্তব্য নিয়ে আসছেন জনাব ফয়সাল আহমেদ শান্তময়। বাংলাদেশের মানুষ গড়ার ক্ষেত্রে আপনারা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন, কিন্তু দেখা যাচ্ছে আমরা এখানে আসছি, একজন রাজনৈতিক নেতা এখানে আসছেন, আর সমাজের সবচেয়ে সম্মানিত ব্যক্তিরা শিক্ষকরা তারা তার নামে স্লোগান দিচ্ছে। এটি আমি অন্তত অনেক বেশি লজ্জাবোধ করি, কারণ নতুন বাংলাদেশের স্বপ্ন আমরা যেটি দেখি সেটি এরকম হওয়ার কথা না। শিক্ষকরা যেখানে যাবেন সেখানে রাজনৈতিক ব্যক্তিরা তাদের চেয়ার ছেড়ে দিয়ে শিক্ষকদেরকে বসতে দিবেন। শিক্ষকরা যদি যেখানে যান সেখানে রাজনৈতিক ব্যক্তিরা তাদের সালাম দিবে। শিক্ষকরা যেখানে যাবেন সেখানে সমাজের সমস্ত আমলা থেকে শুরু করে এই বাংলাদেশের সকল শ্রেণীর কর্মচারীরা তাদের সম্মান করবেন, এটি আসলে আমরা প্রত্যাশা করি। দুঃখজনক বিষয় হচ্ছে আমরা শিক্ষকদেরকে অপমানিত করতে করতে, শিক্ষকদেরকে বঞ্চিত লাঞ্ছিত করতে করতে এমন একটা জায়গায় নিয়ে এসেছি, দেখা যাচ্ছে একজন পিয়নের থেকেও শিক্ষকের বেতন ভাতা কম। এই বেতন ভাতার সাথে সমাজের সকল স্তরের সম্মান কিন্তু ওতপ্রোতভাবে জড়িত। তিনি যখন একজন পিয়নের থেকে কম বেতন পান, ওই পিয়ন ওই শিক্ষকের উপরে খবরদারি করেন। এরকম করে করে দেখা যায় যে এইরকম যখন আমলারা আসেন, যখন বিভিন্ন অফিসাররা আসেন, রাজনৈতিক নেতারা আসেন, তখন শিক্ষকরা উঠে দাঁড়িয়ে যান, শিক্ষকরা তাদের নামে স্লোগান দেন। আমরা মনে করি শিক্ষকদেরকে এই নতুন বাংলাদেশে এমন একটা ব্যবস্থা তৈরি করতে হবে যেই ব্যবস্থার মধ্য দিয়ে শিক্ষকরা সমাজের সর্বোচ্চ সম্মানিত ব্যক্তি হিসাবে স্বীকৃত পাবে এবং সর্বোচ্চ সম্মানী ব্যক্তি হিসাবে। এখন আসি আসলে আমাদের এই যে বাংলাদেশের বিদ্যমান বাস্তবতায় আমরা দেখেছি, গত 6 মাস যাবৎ আমি শিক্ষকদেরকে নিয়ে কাজ করেছি। শিক্ষকদের মধ্যে এত বেশি ক্ষোভ, এত বেশি লাঞ্ছনা, এত বেশি যন্ত্রণা আমার মনে হয় বাংলাদেশে আর কোনো পেশায় নাই। আমরা দেখেছি যে বর্তমানে এই ছাত্র জনতার রক্তের মধ্য দিয়ে একটি সরকার গঠিত হয়েছে। এই সরকারের দায়িত্ব ছিল, এই সরকারের গঠন হওয়ার পিছনে যে বিপ্লব, সেই বিপ্লব শুরু হয়েছিল শিক্ষাঙ্গন থেকে, সেই বিপ্লব শুরু হয়েছিল বিশ্ববিদ্যালয় কিংবা বিদ্যালয়ের ক্যাম্পাস প্রাঙ্গণ থেকে। কিন্তু আমরা সরকারকে সেরকম কোন উদ্যোগ গ্রহণ করতে দেখি নাই যেখানে শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থীদের, শিক্ষকদের কিংবা শিক্ষা স্টেক হোল্ডারদের অবহেলা বঞ্চনাগুলো দূরীভূত হয়। আমরা মনে করি সরকারের আরো গুরুত্ব দেওয়া প্রয়োজন ছিল কিভাবে তারা এই শিক্ষকদের সমস্যাগুলোকে সমাধান করা যায়। আমরা বাংলাদেশ রাষ্ট্রের বাস্তবতা জানি, আমরা অর্থনৈতিক সংকটের কথা জানি, কিন্তু আমরা এর মধ্যে দেখেছি হাজার হাজার মেগা প্রকল্পগুলো রাষ্ট্র এত বছর যাবৎ বাস্তবায়ন করে এসেছে, কিন্তু শিক্ষকদের বেতন বাড়ানোর প্রশ্ন আসলে রাষ্ট্র বলে যে আমার কাছে টাকা নাই। আমরা দেখেছি হাজার হাজার লক্ষ লক্ষ কোটি টাকা এই রাষ্ট্রের দুর্নীতিবাজরা, এই রাষ্ট্রের আমলারা, এই রাষ্ট্রের সাবেক সেনা কর্মকর্তারা পাচার করেছে, তাদের বাসা থেকে কোটি কোটি টাকা উদ্ধার হয়েছে, কিন্তু একজন শিক্ষকের 3 বেলা খাবার নিশ্চিত করার মতো টাকা এই রাষ্ট্র নিশ্চিত করতে পারে না। এটা রাষ্ট্রের জন্য ভয়ঙ্কর লজ্জাজনক। আমরা 53 বছরে যেখানে বলছি শিক্ষাকে একটা গুণগত পর্যায়ে নিয়ে যেতে হবে, সেখানে একজন শিক্ষক যদি সাধারণ জীবনযাপন করতে না পারেন তাহলে আপনি শিক্ষা ব্যবস্থাকে কিভাবে গুণগত জায়গায় নিয়ে যাবেন? আমরা জানি এই শিক্ষকদের তো রাস্তায় থাকার কথা না, তারা এখানে 20 দিন 10 দিন যাবত এখানে অবস্থান করেছেন। আপনারা জানেন এই রাষ্ট্রের অন্য কোন কর্মচারীকে কিন্তু রাস্তায় পড়ে থাকতে হয় না। আপনারা জানেন এই রাষ্ট্রের আমলারা যারা নিজেরা সিদ্ধান্ত নেয়, তারা তাদের বেতন বাড়ানোর প্রয়োজন হইলে তারা বেতন বাড়ায়, তারা তাদের সুবিধা বাড়ানোর প্রয়োজন হলে সুবিধা বাড়ায়, কিন্তু রাষ্ট্র ব্যবস্থার যে অর্থনৈতিক সিদ্ধান্ত, বেতন কাঠামোর সিদ্ধান্ত, সেই কোন সিদ্ধান্ত কিন্তু শিক্ষকদের কোন পার্টিসিপেশন নাই। সে কারণে শিক্ষকদের কথা বলার যে আকাঙ্ক্ষা, কথা বলার যে
চাহিদা কিংবা তারা কি বলতে চায় সেই আকাঙ্ক্ষাটা কিন্তু এই রাষ্ট্র কারো থেকে শোনে না। এবং সবচেয়ে লজ্জাজনক বিষয় হচ্ছে আপনারা দেখেন এখানে অনেক শ্রেণীর শিক্ষক এখানে বসে আছেন, সেই শিক্ষকদের এখানে 10 দিন 20 দিন বসে আছেন। রাষ্ট্রের কি এমন কোন গুরুত্বপূর্ণ একজন ব্যক্তি নাই যিনি এই শিক্ষকদের কথা এসে শুনবেন? রাষ্ট্রের কি এমন কোন স্টেক হোল্ডার নাই, রাষ্ট্রের কি এমন কোন দায়িত্বপ্রাপ্ত ব্যক্তি নাই যিনি এই শিক্ষকদের সমস্যাগুলোকে সমাধান করবেন? আমরা জানি তাদের দাবি আপনারা একদিনে ডে-নাইট পরিবর্তন করতে পারবেন না কিংবা পূরণ করতে পারবেন না, কিন্তু কিভাবে একটা যৌক্তিক পদ্ধতিতে কিভাবে এই গ্রুপগুলো প্রশোধন করে কিভাবে একটা সমঝোতার মধ্য দিয়ে তাদের একটা মিনিমাম দাবিকে নিশ্চিত করে তাদেরকে ঘরে ফেরত পাঠানো যায়। আজ দ্বিতীয় রমজান, আপনারা বিভিন্ন বড় বড় বিল্ডিং এ বসে রমজান পালন করছেন, আপনারা সেখানে বিলাসী ইফতার পালন করছে, ইফতার খাচ্ছেন, কিন্তু শিক্ষকরা এখানে রাস্তায় দিনের পর দিন কাটাচ্ছে, খেয়ে কাটাচ্ছে, না খেয়ে কাটাচ্ছে। একজন শিক্ষক যিনি সমাজের সর্বোচ্চ সম্মান নিয়ে চলেন, যিনি সর্বোচ্চ ব্যক্তিত্ব নিয়ে চলেন, তিনি কতটা অপদস্থ হলে, তিনি কতটা বঞ্চিত হলে এইরকম ঢাকার রাস্তায় মেট্রো রেলের নিচে এসে তাকে দিনের পর দিন শুয়ে থাকতে হয়, বসে থাকতে হয়। একটা সামান্য একটা পলিথিনের উপরে তারা বসে আছে, তাদের এখানে বসার মতো পর্যন্ত ভালো একটা পরিস্থিতি নেই। আমরা জানি বাংলাদেশের অনেক সংকট রয়েছে, কিন্তু সকল সংকটের দায় আপনারা শিক্ষকদের উপরে দিয়ে দিতে পারবেন না, সকল অভাব আপনারা শিক্ষকদের উপরে দিতে পারবেন না। আপনাদেরকে মাথায় রাখতে হবে বাংলাদেশের রাষ্ট্রের যতগুলো সার্ভিস হোল্ডার আছে তাদের মধ্যে আপনারা যেভাবে সমন্বয় করে সবাইকে একটা মিনিমাম জায়গায় নিয়ে যান, শিক্ষকদেরকেও সেই সমন্বয়ের মধ্যে ইনক্লুড করতে হবে। আমরা বলতে চাই আমাদের অভাব আছে, আমরা জানি সেই অভাবের মধ্যে আমরা কিভাবে একটা গুণগত শিক্ষা ব্যবস্থা পরিবর্তন করতে পারি, শিক্ষা ব্যবস্থা নিয়ে আসতে পারি, সেই জায়গায় রাষ্ট্রকে আরো বেশি গুরুত্ব দিতে হবে। আমরা জাতীয় নাগরিক পার্টি থেকে স্পষ্ট বলতে চাই আগামীর বাংলাদেশে আমরা এমন একটা শিক্ষা ব্যবস্থা প্রবর্তন করতে চাই, এমন একটা শিক্ষা ব্যবস্থা দেখতে চাই যেই শিক্ষা ব্যবস্থায় শিক্ষকরা হবে অবহেলিত থেকে মুক্তি পেয়ে তারা হবে সম্মানিত, এবং তাদের বেতন কাঠাম এমন হবে যে শিক্ষকদের কারো দরজায় কারো কাছে তাদের নিচু হতে হবে না। এবং একই সাথে এই বেতন কাঠামোর মধ্যে যে আমরা শিক্ষকদেরকে দায়িত্বশীল করতে চাই, তারা যেন শিক্ষার্থীদের প্রতি সর্বোচ্চ দায়িত্বশীল হয় এবং তারা যেন শিক্ষার্থীদের প্রতি যত্নবান হয় এবং নিজেদের শিক্ষাঙ্গনে তাদের যে ডিউটিগুলো রয়েছে সেগুলো সঠিকভাবে ফিল আপ করে। আমরা তাদেরকে একটা যথাযথ সম্মান দিতে চাই, আবার তাদের থেকে আমরা রেসপন্সিবিলিটি আদায় করে নিতে চাই। এই দুটি জিনিস যদি নিশ্চিত করা যায় যে শিক্ষকদেরকে আপনারা যথাযথ সম্মান দিবেন এবং একই সাথে শিক্ষকরা তাদের দায়িত্ব পালন করে যথাযথভাবে, তাহলে বাংলাদেশের শিক্ষাঙ্গনে আর সংকট থাকবে না। আমরা জানি শিক্ষা ব্যবস্থাগুলো যারা চালায় তাদের সন্তানদেরকে কেউ এই বাংলাদেশে পড়ান না, তারা এই শিক্ষা ব্যবস্থার উপরে ভরসা করতে পারেন না, তারা নিজেরা কেউ শিক্ষক না। কারণ কি? তিনি শিক্ষকের কষ্টটা বোঝেন না। আমরা আগামীর বাংলাদেশে এমন একটা বাংলাদেশ প্রবর্তন করতে চাই যিনি শিক্ষা সচিব হবেন তার সন্তানকে বাংলাদেশের মাটিতে পড়াতে হবে। এই শিক্ষা ব্যবস্থার আইন নিয়ম কানুন পরিবর্তন করবেন, তাকে আগে 5 বছর 10 বছর শিক্ষকতা করে আসতে হবে। জানবেন যে একজন শিক্ষকের কি কষ্ট, তিনি জানবেন ক্লাসরুমে পড়াতে গেলে তিনি কি কি ধরনের সংকট ফেস করেন, একটা গ্রামের প্রত্যন্ত স্কুলে কি কি ধরনের রুট, কি কি ধরনের বাজেট, কি কি ধরনের সুবিধা প্রয়োজন, এগুলো জানার নিশ্চিত না হলে আমরা মনে করি বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা কখনই গুণগত পরিবর্তন হতে পারবে না। আমরা এই সরকারকে স্পষ্ট বলতে চাই যে আপনাদের প্রতি আমাদের আস্থা আছে, আপনাদের উপরে আমরা এখনো ভরসা করতে চাই, কিন্তু আমাদের ধৈর্যের বাঁধ আপনারা ভেঙে দিবেন না। আপনারা দ্রুত সময়ের মধ্যে এই শিক্ষকদের প্রতিনিধিদের সাথে বসে কতটুকু দাবি আপনারা কত সময়ের মধ্যে কিভাবে পালন করতে পারবেন, কিভাবে তাদের দাবি মেনে নিতে পারবেন, সেই জায়গায় সুস্পষ্ট একটি ঘোষণা দেন। শিক্ষকরা রমজান মাসে রাস্তায় বসে থাকাটা এটা একটা রাষ্ট্রের জন্য লজ্জাজনক, এটা শিক্ষা প্রতিষ্ঠার জন্য লজ্জাজনক, এটা শিক্ষা সচিবের জন্য লজ্জাজনক, এটা একটা রাষ্ট্রের নাগরিক হিসেবে আমার জন্য লজ্জাজনক, আমরা যারা নতুন রাজনীতি করতে চাই তাদের জন্য লজ্জাজনক। আমরা রাষ্ট্রের এই লজ্জা কাটিয়ে উঠতে চাই, আমরা রাষ্ট্রের শিক্ষকদেরকে আমরা এখান থেকে বিদ্যালয় ফেরত পাঠাতে চাই, আমরা শিক্ষকদেরকে বাড়িতে ফেরত পাঠাতে চাই। শিক্ষকরা যেন বাড়িতে গিয়ে নিজেরা বিশ্রাম নিয়ে তার শিক্ষার্থীদের সাথে বসে শিক্ষা ব্যবস্থা নিয়ে পরিকল্পনা করতে পারেন। আমরা আপনাদের শিক্ষক
আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। আপনাদেরকে এই আপনাদের আন্দোলনকে বিভিন্নভাবে মানুষ বিভিন্ন উস্কানি দেওয়ার চেষ্টা করবে। আপনারা শুধুমাত্র শিক্ষকদের স্বার্থের বাইরে অন্য কোনো রাস্তায় হাতে পা দিবেন না। আমরা রাজনৈতিক দল হিসাবেও বলতে চাই, আমাদের রাজনৈতিক দলের কর্মী হওয়ার আপনাদের দরকার নাই, আমাদের রাজনীতি করার দরকার নাই। শিক্ষকরা যদি শিক্ষকদের জায়গায় যথাযথ সম্মান পায় আর আমরা যদি সেই শিক্ষা ব্যবস্থা নিয়ে কাজ করতে পারি, দেশের মানুষ আমাদের পাশে এমনিই আসবে। আমরা শিক্ষকদেরকে কোনো দলদার দাস বানাতে চাই না। আমরা শিক্ষকদেরকে স্বাধীন সার্বভৌম একটি প্রতিষ্ঠান, শিক্ষা প্রতিষ্ঠানকে বানাতে চাই, যেখানে শিক্ষকরা কোনো রাজনৈতিক দলের সেবা করবে না, তারা কোনো রাজনৈতিক দলের দাস হবে না, তারা থাকবে সমাজের সম্মানিত ব্যক্তি, তারা শুধুমাত্র শিক্ষক, শিক্ষার্থী এবং শিক্ষার্থীদের স্বার্থ নিয়ে কথা বলবে। আমরা এনসিপি জাতীয় নাগরিক পার্টির পক্ষ থেকে আমরা এমন একটা শিক্ষা ব্যবস্থাই দেখতে চাই, সেই শিক্ষা ব্যবস্থা দেখার জন্য আমরা শেষ দিন পর্যন্ত কাজ করতে পারবো ইনশাআল্লাহ। আমরা জানি এই রাস্তাটা অনেক সহজ না, এই রাস্তাটা অনেক কঠিন। এখানে আমাদের বিরুদ্ধে আমাদের লড়াই করতে হবে, এখানে আমাদের সরকারের বিরুদ্ধে লড়াই করতে হবে, প্রশাসনের বিরুদ্ধে লড়াই করতে হবে, কিন্তু এই লড়াইয়ের প্রতিজ্ঞা নিয়েই আমরা রাস্তায় নেমেছি। আমরা বাংলাদেশের প্রতিটি বঞ্চিত শিক্ষকদের পাশে থাকবো, আমরা শিক্ষকদের প্রতিটি ন্যায্য দাবির পাশে থাকবো। তাতে যদি কোনো মহল আমাদের উপরে নাখোশ হয়, আমরা সেটির দিকে তাকাবো না। আমরা আমাদের রাজনীতির শেষ দিন পর্যন্ত আমরা ন্যায্যতা প্রতিষ্ঠা করার জন্য আমরা আপনাদের পাশে থাকবো। তাতে আমরা ন্যায্য কথা বলবো, তাতে যদি অধিকাংশ মানুষ আমাদের পাশ থেকে সরেও যায়, তারপরও আমরা এই শিক্ষক সমাজ থেকে শুরু করে বাংলার আপামর জনসাধারণ বঞ্চিত মানুষদের পাশে দাঁড়িয়ে আমরা আমাদের রাজনীতি করতে চাই। আমাদের ক্ষমতার আগে হচ্ছে আমাদের এই প্রতিষ্ঠানগুলোর একটা গুণগত পরিবর্তন করতে হবে। আমরা বলতে চাই, আগামী বাংলাদেশে যারা রাজনীতি করবেন তারা এই শিক্ষকদের পাশে দাঁড়ান। আমরা বলতে চাই, আগামী বাংলাদেশের যারা রাজনীতি করতে চান, যারা ক্ষমতার লোভে এখনই বিভিন্ন ধরনের প্রতিযোগিতা করছেন, তাদেরকে আমরা বলতে চাই, আপনারা সরকারে যাওয়ার থেকে আপনারা খেয়াল করেন কোথায় কোন মানুষগুলো বঞ্চিত রয়েছে, তাদের পাশে দাঁড়ানোর চেষ্টা করেন, জনমানুষের কথা শুনেন। এই প্রাতিষ্ঠানিক যে সংস্কারগুলো প্রয়োজন, এই শিক্ষা ব্যবস্থার প্রতিষ্ঠানগুলো যেভাবে ভেঙে পড়েছে, সেই প্রতিষ্ঠানগুলো পুনর্গঠন করার জন্য আপনারা উদ্যোগ নেন। রাজনৈতিক কন্দল, ক্ষমতার দ্বন্দ্ব আপনারা পাশে রেখে আপনারা জনমানুষের পাশে দাঁড়ান, জনমানুষের ভাষাগুলো বোঝার চেষ্টা করেন। আমরা ওই গুলশান পাড়া কিংবা আসলে ওই ধরনের হাইরাইজ বিল্ডিং এর উপর থেকে রাজনীতি করতে চাই না। আমরা এই জনমানুষের প্রত্যেকটা গ্রাম, প্রত্যন্ত গ্রাম অঞ্চলের মানুষের ভাষাকে রাজনীতির ভাষায় রূপান্তর করতে চাই। আগামী বাংলাদেশের রাজনৈতিক ভাষা হবে এই জনসাধারণের ভাষা, একজন রিক্সাওয়ালার ভাষা, একজন গ্রাম থেকে উঠে আসা একজন শিক্ষার্থীর ভাষা, একজন শিক্ষকের ভাষা, ওখানে একজন গরিব কৃষক বাবার সন্তানের ভাষা। আমরা এই ভাষাটাকেই জাতীয় সংসদে, আমরা এই ভাষাটাকেই জাতীয় রাজনীতির ভাষা হিসাবে আমরা প্রতিষ্ঠা করতে চাই। আমরা এলিট শ্রেণীর, আমরা ওই অলিগারদের ভাষা, আমরা পরিবারতন্ত্র নিতে চাই। আমরা মনে করি একজন শিক্ষক তিনি সম্মানিত ব্যক্তি হিসাবে মানুষের পাশে দাঁড়ানো তিনি যেমন নৈতিক দায়িত্ব, একজন রাষ্ট্রের সচেতন নাগরিক হিসাবে, একজন রাজনৈতিক কর্মী হিসাবে আমাদের নৈতিক দায়িত্ব হচ্ছে এই শিক্ষকদের পাশে দাঁড়ানো। আমরা বলছি না শিক্ষকদের সকল দাবি আপনাদের আজকের মধ্যে মেনে নিতে হবে, কিন্তু শিক্ষকদের কথা আপনাদেরকে শুনতে হবে। এই শিক্ষকদের দাবির যতটুকু আপনারা কিভাবে পালন করতে পারবেন, কেন পালন করতে পারবেন না, রাষ্ট্রের টাকা কোথায় যায় সেই হিসাব শিক্ষকদেরকে দিতে হবে এবং সেই একটা যৌক্তিক সমাধান বের করে এই শিক্ষকদের সাথে বসে অতি দ্রুত সময়ের মধ্যে এই শিক্ষকদেরকে শিক্ষাঙ্গনে ফেরত পাঠানোর ব্যবস্থা করেন। এই শিক্ষকদের কতটুকু দাবি দিয়ে আবার কোন প্রক্রিয়ায় তাদের বাকি দাবিগুলো সামনে ভবিষ্যতে পালন হবে, সেই একটা ব্যবস্থা প্রকল্প প্রণয়ন করে আপনারা এই শিক্ষকদেরকে বাসায় এবং শিক্ষাঙ্গনে পাঠানোর ব্যবস্থা করেন। আমরা আর একদিনও এই শিক্ষকদেরকে এই রাস্তায় দেখতে চাই না। সবাইকে ধন্যবাদ জানাচ্ছি।